প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মুক্তমত অনুষ্ঠানে। এবং আপনারা জানেন যে মুক্তমত অনুষ্ঠান আমরা বেশ গত 2 মাস থেকে যখন চালাচ্ছিলাম তখন থেকে কিন্তু আমরা দেখেছি বাংলাদেশে করোনা ভাইরাসের এক ধরনের চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করছি, এবং সেই চ্যালেঞ্জের মোকাবেলার মধ্যে দিয়েই কিন্তু আমরা মুক্তমতের নানা আয়োজনের মধ্যেই আমরা এই করোনার যে আক্রান্তের যে সংখ্যা আমাদের দিনে দিনে বাড়ছে এবং সে কারণের জন্য মানুষের মধ্যে যে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে সেটা নিয়ে আমরা বেশিরভাগ অংশে কথা বলার চেষ্টা করি। তবে আজকের বিভিন্ন অংশ জুড়ে আমরা কথা বলবার জন্য আমরা যে অতিথিদেরকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি, আপনারা সকলেই তাদেরকে চিনেন। আমার বাইরে রয়েছে আমাদের নতুন সময়ের সম্পাদক সিনিয়র সাংবাদিক জনাব নাইমুল ইসলাম খান, এবং আরও যুক্ত রয়েছেন আরেকজন সিনিয়র সাংবাদিক জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ। এছাড়াও আমাদের সাথে জুমে স্কাইপিতে যুক্ত হবেন মাননীয় মন্ত্রী আব্দুর রাজ্জাক এমপি, মাননীয় কৃষিমন্ত্রী, তিনি আমাদের সাথে স্কাইপিতে যুক্ত থাকবার কথা রয়েছে। আমাদের সাথে আরও একজন যুক্ত হবেন মঞ্জুরুল আলম মিঠু, কৃষক নেতা, তিনি যুক্ত থাকবেন। আমরা চেষ্টা করব খন্দকার মাকসুদ আলম খোরশেদ, কমিশনার 13 নং ওয়ার্ড নারায়ণগঞ্জে, তাকেও যুক্ত রাখবার জন্য। একজন ভুক্তভোগী আমাদের সাথে যুক্ত থাকবেন, করোনা ভাইরাসের একজন ভুক্তভোগী, এবং ডাক্তার মশিউর রহমান নামে একজন মেডিকেল অফিসার, যিনি করোনা ভাইরাসে সবচাইতে ঝুঁকিপূর্ণ জায়গায় তিনি দায়িত্ব পালন করবার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে চিঠি লিখে সেই জায়গায় এখন তিনি কাজ করছেন, তাকে আমরা চেষ্টা করব যুক্ত রাখবার জন্য। আমরা আসলে আলোচনার যে শুরুটা, সেই শুরুটা নঈম ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি সারা দেশের, সারা পৃথিবীর, বাংলাদেশের প্রেক্ষাপট সবই আপনি দেখতে পাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে আমাদের শপিং মলগুলো কিছু কিছু খোলা হচ্ছে, প্র্যাকও তাদের সীমিত পরিসরে তাদের আড়ংটা খুঁড়ছে। একদিকে আমরা দেখতে পাচ্ছি যে বলছি যে সারা দেশ আমাদের ঝুঁকির মধ্যে রয়েছে, অন্যদিকে আমাদের পোশাক কারখানাগুলি খোলার চিত্র আপনারা দেখেছেন। আমাদের পোশাক শ্রমিকরা একবার ঢাকায় আসলো, আবার গেল, আবার এখনও কিন্তু এক ধরনের কথা বলা হচ্ছে যে আমরা বলছি যে স্বাস্থ্যবিধি মেনে তাদেরকে সেখানে কাজ করতে দেওয়ার সুযোগ তৈরি করা হবে। অন্যদিকে বলা হচ্ছে সেখানে আমরা পিসিআর ল্যাব নাকি বসাবে সেই তাদের পরীক্ষার জন্য। এই সার্বিক প্রেক্ষাপটের মধ্যে সারা দেশকে যখন ঝুঁকিপূর্ণ অবস্থায় জীবন এবং জীবিকা দুটি কিন্তু আমাদের চালিয়ে যেতে হবে, সে অবস্থার প্রেক্ষাপটে আপনি এই সমগ্র চিত্রটাকে কীভাবে দেখছেন? বাংলাদেশ যখন এটাতে এফেক্টেড হলো, বাংলাদেশ হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের র্যাঙ্কিংয়ে উই আর দি 88, মানে 88তম স্বাস্থ্য সুবিধার দেশ। ভাই 88তম, 1 নাম্বার থেকে 87 নাম্বার পর্যন্ত সবাই নাস্তানাবুদ। 1 নাম্বার হচ্ছে ফ্রান্স নাস্তানাবুদ, আমেরিকা নাস্তানাবুদ, ব্রিটেন নাস্তানাবুদ, জার্মানিও নাস্তানাবুদ। জার্মানিতে বলা হয় ম্যানেজ ভালো করেছে, কিন্তু তাদের প্রকোপ হয়েছে এবং ডাক্তার নার্সরা উলঙ্গ হয়ে প্রতিবাদ করেছে পিপিইর অভাবে, কিন্তু তারপরেও বলা হয় তারা ভালো। কিন্তু আমাদের মতো 88তম অবস্থানে থেকে আমাদের এর চেয়ে ভালো করার উপায় ছিল না। আমাদের হাসপাতাল ব্যবস্থাটাই তৈরি ছিল না। পার্শ্ববর্তী দেশের কথা যদি একটু ভাবেন, যে ভিয়েতনামের কথা বলা হচ্ছে, এখন শ্রীলঙ্কার কথা বলা হচ্ছে, নেপালের কথা বলা হচ্ছে, লাওসের কথা বলা হচ্ছে, তারা তো আমাদের সমসাময়িক দেশ না, তাদের অবস্থার সাথে আমাদের রেজিমেন্টেশন, যেমন আপনি আমার সাথে বাংলাদেশের সাথে ভিয়েতনামের তুলনা করেন না, যেমন আপনি করবেন না আমেরিকার সাথে, ব্রিটেনের সাথে, চায়নার তুলনা। চায়নাতেই উৎপাতটা শুরু হলো, অথচ তাদের মৃত্যুর সংখ্যা আমেরিকার থেকে তারা কম রাখতে পেরেছে। আপনি কি সার্বিকভাবে মনে করছেন কি সন্তুষ্ট কিনা? সন্তুষ্ট, একটা মৃত্যু হওয়ার পরেও আপনি সন্তুষ্ট হবেন কি? আমি কিন্তু অ্যানালাইজ করছি, আমি পক্ষেও বলছি না, বিপক্ষেও বলছি না, এটাই হচ্ছে। এখন সবাই, এখন কিন্তু ভারতও ঘুরে দিচ্ছে, পাকিস্তান সেই খোলাখুলিতে নিশ্চয়ই, মানে আমরা বলা হয় যে আমরা দেরি করে ফেলেছি কিনা, আর একটু আগে করলে ভিয়েতনামের মতো আমরা আর একটু আগে এই ধরনের। আমাদের রেজিমেন্টেড সোসাইটি না, আমেরিকা পারে নাই। মানে আমরা চায়না যেটা পেরেছে, আমেরিকা, ব্রিটেন, জার্মানি কেউ পারছে না তো। মানে আমেরিকা তো তাদের তো আইনগতভাবেই তারা সেখানে লকডাউন করতে পারে না, তাদের নানা রকম কথা। তো এটা লকডাউন করতে পারে না তা না, তারা যদি জরুরি অবস্থা ঘোষণা করে লকডাউন তো করেছে ভাই, মানে স্টে এট হোম অর্ডার দিয়েছে, কিন্তু মানুষকে রাখা যায় না তো ঘরের ভিতরে, কারণ তারা অভ্যস্ত না। এখন আমরা তো রাখা যায় না, আমরা তো বাইর হবার জন্যই মানুষকে বলছি যে আপনি দোকানপাট খোলা হচ্ছে। এখন বলছি, প্রথমে তো আমরা মানে শাটডাউন করেছিলাম, কিন্তু সেই করাটা কি আমাদের উপযুক্ত সময় ছিল কিনা? আমরা আরেকটু পিছন, মানে আরেকটু আগে করার প্রয়োজনীয়তার কথা। এটা সবাই, এটা একটা কমন কমপ্লেইন হয়, কিন্তু আপনি যদি কোনো একদিন সময় দেন, আমি আপনাকে ক্যালেন্ডার ধরে বলবো যে বাংলাদেশ এক্সট্রাঅর্ডিনারি যে ডিলে করেছে রেসপন্ডে, এটা নয়। এটা কারণটা বলি, বাংলাদেশ যখন শুধু চায়নায় ছিল, এখন আমরা সবাই রেট্রোস্পেক্টে গিয়ে বলি চায়নার ঘটনা থেকেই তো আমাদের সতর্ক হওয়া দরকার ছিল। জি না স্যার, পৃথিবীর কেউ সতর্ক হয়নি। কিভাবে সতর্ক হবে? চায়না কিভাবে কন্টেইন করছে, এগুলি তো
ওখানে জার্নালিজম ছিল না, মানে কেউ চাণক্য বাইরে জানছিল না। রহস্যটাই উন্মোচন করেন। রহস্যটা উন্মোচন করেনি। রহস্য উন্মোচন হয়েছে কিন্তু ইটালিতে ভয়ঙ্কর অবস্থা হওয়ার পর। ইটালি যেহেতু ওপেন, ইটালির প্রবলেমগুলি তখন সবাই জানলো, বাংলাদেশও জানলো। বাংলাদেশ তার মানে আপনি বলছেন যে আমরা এই ক্ষেত্রে যত কমন কম্পোনেন্ট থাক না কেন আমাদের কোনো দেরি হয়নি, আমরা সঠিক সময়ে। আমি এইভাবে বলবো না, আমার কথাটা হচ্ছে যে আমরা এক্সট্রা অর্ডিনারি দেরি করি নাই। যেই দেরিটা করেছি সেটা এইরকম দেরি আমেরিকাও করেছে, ব্রিটেন করেছে, ইটালিও করেছে। মানে এই দেরিটা আমাদের এক্সট্রা অর্ডিনারি না। আমরা যদি অলৌকিকভাবে সম্ভব হতো যে আমরা কোনো না কোনোভাবে চায়না থেকে ইনফরমেশনগুলি পেয়েছি। আরেকটা পয়েন্ট আমি বলি, এটাও আমরা অনেক সময় ভুলে যাই। আমি আপনাকেই বলছি, আপনি কোনোভাবে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ফিরে যান, ফিরে গিয়ে আমি আপনাকে দায়িত্ব দিচ্ছি বাংলাদেশের জন্য 500 ভেন্টিলেটর ওই দিন আনেন তো। আজকে আনতে পারবেন ভাই? ফেব্রুয়ারিতে ফিরে গিয়ে 500 ভেন্টিলেটর অলৌকিক কোনো যদি আমাদের কাছে ওহি আসতো তাহলে হয়তো আমরা বলতে পারতাম যে এখন আমরা ভেন্টিলেটর নিয়ে আসছি আমাদের দেশে। আপনি ফেব্রুয়ারির সিচুয়েশন তো আপনি রেকর্ডই পাবেন। ওই সময়ে পৃথিবীর কেউ দিচ্ছে না। আপনি কি জানেন ফেব্রুয়ারির মাসের 18 তারিখে অথবা 16 তারিখে বাংলাদেশ থেকে চীনের কাছে 1 মিলিয়ন হ্যান্ড গ্লাভস গেছে গিফট, কারণ তাদের আহাজারি তখন চলছে। আমাদেরকে কে দিবে তখন? জি নিশ্চয়ই। এটা সকালে যদি স্বল্প পরিসরে কথা বলেন, মাননীয় মন্ত্রী, কৃষিমন্ত্রী আমাদের সাথে আছেন, তার কাছে আমরা যাব। আপনি প্রেক্ষাপটটা যেভাবে বিশ্লেষণ করলে আপনি কীভাবে দেখছেন? বাংলাদেশ সরকার প্রথম থেকে উদাসীন ছিল আমার কাছে মনে হয়েছে। ডিসেম্বর মাসে যখন চায়না এটা ধরা পড়লো, সেই থেকে আমাদের একটা প্রস্তুতি নেওয়ার প্রয়োজন ছিল। যেটার প্রস্তুতি আমি বলতে এই মনে করি যে আমরা পরীক্ষার জন্য পর্যাপ্ত পরিমাণে কিট আমরা এনে রাখতে পারতাম, আমরা হসপিটালগুলোকে আগে থেকে ডেজিগনেট করতে পারতাম, ডাক্তারদেরকে আমরা তৈরি করতে পারতাম। সেই কাজগুলো আমরা করিনি। আমরা মার্চ পর্যন্ত, মিডল মার্চ পর্যন্ত অপেক্ষা করেছি যে যেটা কোনো একটা রাষ্ট্রীয় কারণে হয়তো আমরা অপেক্ষা করেছি যে তারপরে দেখা যাক কী হয়, কিন্তু ততক্ষণে আমাদের দেরিটা হয়ে গেছে। এটা কোনো অস্বীকার করার কারণে, এটা লুকোছাপারও কোনো বিষয় না, এটা পরিষ্কার। এবং এই দেরিটা এমন হয়েছে যে এই জন্য হঠাৎ করেই আমরা দেখতে পেলাম যে মানে বাংলাদেশ সরকার একটা পলিসি নিল যে নো টেস্ট নো কেস, মানে যাদের টেস্ট করা হবে তাদের মধ্যে থেকে রোগী পাওয়া গেল, কিন্তু টেস্টের বাইরে সেই জন্য টেস্টিং ফ্যাসিলিটিটা খুব লিমিটেড, একটা জায়গায় টেস্ট করা শুরু করলো। যদি আমাদের প্রথম থেকে হতো আমরা বিভিন্ন জায়গাতেই টেস্টিং ফ্যাসিলিটিটা ইনস্টল করতে পারতাম, তাহলে তো আমরা আরও অনেক রোগী পেতাম, আরও সতর্কতার কারণ ছিল, কিন্তু আমরা সেটা। কিন্তু সরকার ভাই যেটি দেখুন, আমরা তো ফেব্রুয়ারির দিকে যদি বলা হয় সেই সময় তো আমাদের কাছে কোনো অলৌকিক কোনো ওহি বা অলৌকিক কিছু আসে নাই যে এটা ঘটতে যাচ্ছে, সারা পৃথিবী ম্যাসিভ হয়ে যাবে, তোমরা সে প্রস্তুতি নাও। সেরকম কোনো প্রস্তুতি তো পৃথিবীর কেউই নেই। পৃথিবীর কথা বাদই দিলাম, চীনের সঙ্গে আমাদের যে সম্পর্ক এবং তাদের সেখান থেকে শ্রমিক আসা যাওয়া, আমাদের এখান থেকে ব্যবসায়ীরা প্রচুর পরিমাণে চীনে যাতায়াত করছে, চীনা মাল আনছে, আমাদের চীন থেকে মানে সহায়তার পাশাপাশি কারিগরি অনেক কিছু আসছে। আমাদের তখন থেকেই কেয়ারফুল থাকা উচিত ছিল। এইসব কারণে আমাদের যে মেগা প্রজেক্টে যারা কাজ করছেন তাদের মাধ্যমে আমরা সংক্রমিত হতে পারি। এটা প্রস্তুতি নেওয়ার জন্য খুব বেশি কিছু প্রয়োজন ছিল না, কিন্তু আমরা সেটা করিনি, এটা তো বাস্তব কথা। এবং যার জন্য এখন দেখবেন চিকিৎসার ক্ষেত্রেও চিকিৎসা কী কোয়ালিটির হচ্ছে এটা আমরা জানি না। হাসপাতালে রোগী যাচ্ছে, রোগীরা সেখান থেকে ভিডিও মেসেজে যেগুলো বলছে এটা আমাদের কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে। এবং সাধারণ চিকিৎসা সেগুলোও বন্ধ হয়ে গেছে। এবং সিদ্ধান্ত তো এরকম হয়েছে, যেমন এক হাসপাতাল ডেজিগনেট করা হয় করোনার জন্য, প্রথমে ঢাকা মেডিকেল করা হলো, আবার ঢাকা মেডিকেলকে উইথড্র করা হলো, অমুক হাসপাতালে করা হলো। এই যে সিদ্ধান্ত অদল বদল হচ্ছে, সোলোয়ারদের ক্ষেত্রে এরকম হয়েছে, এটা মানুষকে বিপাকে ফেলেছে। এবং এখনও মানুষ যে ঠিক আমার এই অসুখের উপসর্গটা দেখা দিলে আমি কি করব, এটাও কিন্তু অনেকেই, যদিও পর্যাপ্ত ইনফরমেশনের প্রবাহ আছে, কিন্তু মানুষ ঠাহর করতে পারে না। আসলে মানুষের মনের মধ্যে সেইভাবে স্ট্রাইক করেনি বিষয়টা। এটা তো নিশ্চয়ই ধীরে ধীরে গ্রামে গঞ্জে যেটা বলা হয় মানুষের সেই পরিমাণে সচেতনতাই আসে না। যাই হোক, আল্লাহর রহমত যে বাংলাদেশের গ্রামগুলি এখনও তুলনামূলকভাবে অনেক নিরাপদ আছে এবং সেখানকার মানুষ, সেখানে যে অনেক মানুষ চলে গেছে তারা সংক্রামিত হয়নি। কিন্তু শহরের অবস্থা আমি বলবো যে আসলে মানুষ কিন্তু সত্যিকার অর্থে উৎকণ্ঠার পাশাপাশি, আমরা তো চিকিৎসা আমরা জানি না, ওষুধ নেই, কিন্তু ম্যানেজমেন্ট অফ দ্য ট্রিটমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্ট, অক্সিজেনের যেখানে মানে সেন্ট্রালি অক্সিজেন সিস্টেম নাই সেই হাসপাতালকে আমরা মনে করেন আমরা ডেডিকেট করেছি। অতএব কিন্তু প্রত্যেক রোগীর জন্য আলাদা আলাদা অক্সিজেন সিলিন্ডার নিতে হচ্ছে, সিলিন্ডারের স্টক শেষ হয়ে গেলে আবার আনতে হচ্ছে। এইগুলি কতগুলি সমস্যা হয়েছে। তারপর আইসিইউ বেডের সংখ্যা নিয়ে প্রশ্ন উঠেছে। এই যে স্বাস্থ্য খাতে গত 10 বছরে বিপুল পরিমাণে টাকা খরচ করা হয়েছে, আমরা দেখেছি 37,000 টাকা দামের পর্দাও কেনা হয়েছে। এখন এই ব্যয়ের মধ্যে কি আমরা
বিন্দুমাত্র ভাবিনি যে একটা আইসিইউ বেড করতে কত 3 কোটি 3.5 কোটি টাকা লাগে। প্রায়োরিটি বেসিসে কিন্তু আমরা করিনি। আমরা অঙ্গসজ্জা, ওখানে বিল্ডিং বানানো, এগুলিতেই আমরা তৈরি করেছি এবং যেসব কন্ট্রাক্টর এইসব কাজ করেছে তাদের অতি মানে মুনাফার কারণে তাদেরকে আমরা কি অপারেশনের মাধ্যমে ধরে এনেছি বটে, কিন্তু যা অপচয় হওয়ার সেটি তো আসলে জি একটা ছোট্ট কথা বলতে একদমই সংক্ষিপ্ত, যে আমাদের যে এই যে দেরিটা হয় নাই কিন্তু আমি বলি নাই, আমি বলছি আমাদের দেরিটা হওয়াটা অন্য অনেক দেশের মতোই দেরি হওয়া, এটা না হওয়া একমাত্র ওহির মাধ্যমে তথ্যপত্র পেলে। আর শওকত ভাই যেটা বলছেন যে ওই সময় চীনের কাছ থেকে পাওয়া যেত, এইটা অসম্ভব। চীন তখন চীনের সাথে আমেরিকার দ্বন্দ্ব হয়ে গেল। N95 মাস্ক আমেরিকান কোম্পানি চীনে তৈরি করে, সেই চীন আমেরিকাকে সেটা সাপ্লাই দিতে নিষেধ করে দিয়েছিল, কারণ তাদের এত দরকার। তো এরকম প্রবলেম কিন্তু ভীষণ বিরাজমান ছিল ফেব্রুয়ারি এবং মার্চ মাসটা আধাআধি পর্যন্ত। নিশ্চয়ই আমরা আবার এই আলোচনায় আসবো। আমরা আমাদের সাথে ডক্টর আব্দুর রাজ্জাক এমপি রয়েছেন, মাননীয় কৃষিমন্ত্রী। মাননীয় মন্ত্রী মহোদয়, আসসালামু আলাইকুম। আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে। আচ্ছা, আপনারা এই যে ধান কাটার বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে আপনারা কৃষকদের লোন, কৃষি লোন, খামারিদের লোন, এই সকল বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্ব দিয়ে আপনারা বিবেচনা করছেন। আপনারা যেটি সরকারের পক্ষ থেকে আমরা দেখেছি যে সরকারিভাবে কৃষি খাতে 5,000 কোটি টাকার প্রণোদনা ঘোষণা করা হয়েছে। আমরা কয়েকটি গণমাধ্যমে দেখেছি ইতিমধ্যে 41টি ব্যাংকে 4,000 কোটি টাকা বুঝে নিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ক্ষতিগ্রস্তদের হাতে সেই ঋণ পৌঁছেছে কিনা বা কি প্রক্রিয়া পৌঁছাবে, নাকি ব্যাংকগুলো তাদের যে এই ঋণ প্রদানের ক্ষেত্রে নানা রকমভাবে তাদের যে ডকুমেন্টেশন, সেই ডকুমেন্টেশন করতে করতে আমরা কৃষকদেরকে বা খামারিদেরকে যে সুবিধা দেবার জন্য সরকার চেষ্টা করছে, সেই চেষ্টা থেকে তারা খানিকটা ছিটকে পড়বে কিনা, আপনি এই যে সরকারিভাবে 5,000 কোটি টাকার প্রণোদনার এই কৃষকদের মাঝে, খামারিদের মাঝে বিতরণের যে ব্যবস্থাপনা সম্পর্কে একটু বলবেন কিনা? কৃষি মন্ত্রণালয় থেকে 5,000 কোটি টাকা দেওয়া হবে। কৃষির আপনি জানেন অনেকগুলো সাবসেক্টর আছে। আমাদের হলো ফসল, কৃষি মন্ত্রণালয় ফসল নিয়ে কাজ করে। তার সাথে সাথে আপনার প্রাণী সম্পদ এবং মৎস্য মন্ত্রণালয়, এখানে হাঁস মুরগির খামার যেটা পোল্ট্রি ফার্ম, তারপর গবাদি পশু, দুগ্ধ খামার, তারপর মাছ চাষের জন্য মাছ চাষ এবং মাছের খামার, তাদেরকেও দেওয়া হবে। এটি দুটা মন্ত্রণালয়ের মধ্যে ভাগ হবে। আমরা লিস্ট করছি, সেই লিস্ট আমরা ব্যাংকে দিব এবং ব্যাংকে বলবো। আমরা ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকে বলেছি যে আমাদের তৃণমূল পর্যায়ে, ইউনিয়ন এবং উপজেলা পর্যায়ে যে কৃষি কর্মকর্তা আছে তাদের সাথে আলাপ আলোচনা করে কৃষকদেরকে ঠিক করতে হবে। আপনারা লোন দিবেন, সেই লোন নিয়ে অন্য ব্যবসা বাণিজ্য করবে, মেয়ের বিয়ে দিবে কিংবা কারো চিকিৎসা করাবে, সেটা হবে না। এটা সত্যিকারের যে কৃষক, যে উদ্যোক্তা বাণিজ্যিক ভিত্তিতে কৃষি করে অথবা কর্পোরেশনের জন্য কৃষি করে, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে দিতে হবে এই ঋণ। সেক্ষেত্রে নিশ্চয়ই আপনারা একটা তালিকা প্রণয়ন করছেন এবং চিহ্নিত করছেন যে যারা আসলেই ক্ষতিগ্রস্ত এবং এই কৃষির জন্য তারা ব্যবহার করবে তাদেরকে দেবেন। আমাদের সাথে মাননীয় মন্ত্রী মঞ্জুর আলম মিঠু নামে আমাদের একজন কৃষক নেতা যুক্ত রয়েছেন, তার সাথে আমি কথা বলবো। তবে তার আগে একটু আপনার কাছে আরেকবার একটু জানতে চাই, সেটি হচ্ছে গিয়ে হাওড়ে যে ধান কাটা হয়েছে, সেই ধান কাটার ক্ষেত্রে এই যারা ধান কেটেছেন সেই শ্রমিকদের যে মজুরি দেওয়া হয়েছে, সেই মজুরি কারা দিয়েছে? কৃষক দিয়েছে না কোনো সমবায় সমিতির মাধ্যমে সেই মজুরি প্রদান করা হয়েছে? না, এটা সব কৃষকরা নিজেরা দিয়েছে। কৃষকরা দিয়েছে এবং ভালো ভালো মজুরি পেয়েছে। আমি যেখানে গিয়েছি নেত্রকোনায়, সুনামগঞ্জে, আমি শ্রমিকদের সাথে কথা বলেছি। এক একজন শ্রমিক প্রতিদিন 600-700 টাকা আয় করেছে। এবং যারা মেশিন চালিয়েছে, কম্বাইন হারভেস্টার, আমি একজন কম্বাইন হারভেস্টারের সাথে কথা বলেছি, সে দৈনিক গড়ে 24-25 হাজার টাকা ইনকাম করেছে। এবং কৃষকরাও মাঠে ভালো দামে ধান বিক্রি করেছে। কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটছে, ধান কাটার পর ধানগুলো ফেলছে, ধানগুলোর মধ্যে কোনো খড়কুটা নাই, খুবই পরিষ্কার। পাইকাররা কিনে নিচ্ছে বিভিন্ন এলাকা থেকে, সেই উত্তরবঙ্গ থেকে শুরু করে বিভিন্ন মিলাররা এসছে, কিনছে। এবং ধানের দামও তখন ভালো ছিল, 750-60 টাকা। আমরা বুঝতে পারছি আপনি বলতে চাচ্ছেন যে কৃষি শ্রমিক যারা বিভিন্ন জায়গা থেকে যারা ধান কাটার জন্য নেত্রকোনা হাওড়ে গিয়েছে, তারা প্রত্যেকেই তাদের উপযুক্ত মজুরি পেয়েছে। আমরা একজন মঞ্জুর আলম মিঠু, আপনি কি আমাদের সাথে আছেন? জি, আমরা মাননীয় মন্ত্রী বললেন যে কৃষকদের ধান কাটার সময় যেসব শ্রমিকরা কাজ করেছে তারা উপযুক্ত মজুরি পেয়েছে। আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি আপনারা একটা অভিযোগ তুলছেন যে আপনি গাইবান্ধা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন বোধহয়, তাই না?
আমার মনে হয় মাননীয় মন্ত্রী যে কথাটা বললেন সেখানে একটা ইনফরমেশন গ্যাপ আছে। এখান থেকে যে ধান কাটা শ্রমিকরা, বিশেষ করে গাইবান্ধা থেকে যে ধান কাটা শ্রমিকরা হাওড়া এলাকাগুলিতে ধান কাটতে গিয়েছে, সেই শ্রমিকদের বাস্তবে এখান থেকে জেলা প্রশাসন পাঠিয়েছে ওখানে, ওইখানকার প্রশাসন তাদেরকে রিসিভ করে কৃষক এলাকায় পাঠিয়েছে। ধান কাটার শ্রমিকরা যে ধান কেটেছে সেখানে কিন্তু মজুরি যেটা তারা বলেছে তাদের গড়ে দিনে যে টাকা পেয়েছে সেটার পরিমাণ হচ্ছে 225 থেকে 30 টাকা। 225 থেকে 30 টাকা মজুরিতে তাদের কাজ করতে হচ্ছে এবং খাবার প্রচন্ড রকমের কষ্ট হয়েছে। কারণ এটার ইনফরমেশন গ্যাপ যেটা হয়েছে যে জেলা প্রশাসন এখান থেকে পাঠিয়েছে, ওইখানে রিসিভ করার পরে যখন কৃষক এলাকায় পাঠিয়েছে, কৃষকরা মনে করেছে এটা সরকারি লোক আর কি, সরকারের তরফ থেকে এখানে পাঠানো হয়েছে। ফলে সেই মজুরিটা কিন্তু সেইভাবে প্রশাসন এবং কৃষক তারা কিন্তু এটা সমঝোতা করে এটা ঠিক করতে পারেনি। ফলে আমাদের কৃষকরা মানে একদমই এই সময়কালে কৃষকরা নরমালি যারা কৃষি শ্রমিক তারা এই সময়টায় তারা চুক্তিতে কাজ করে দিনে 1000-1200 টাকা ইনকাম করে, কারণ বছরে 3 মাস কাজ থাকে, বাকি সময়টা তাদের কাজ থাকে না। আপনি যে যেটি করছেন এটি কি দৃশ্যমান ভাবে কি আমরা জেনেছি না আপনি অভিযোগটি শুধু অভিযোগ করার জন্যই করছেন? আমরা তো কোনো কৃষককে সেভাবে কোনো রকম ভাবে কোনো কিছুতে সেরকম ভাবে দৃশ্যমান কিছু দেখিনি। আমি অবশ্যই আমি বলছি যে কৃষকরা এখানকার জেলা অভিযোগ করেছে। আপনার সাথে আমি একমত যে 3 মাস তারা কাজ করে, ভালো মজুরি পায়, তারপর অনেক সময় বসে থাকে, সে কথাগুলো ঠিক আছে। কিন্তু আমি দেখেছি চুক্তিতে তারা কাজ করে, বলে যে এক বিঘা জমি 30%, ওখানে অন্য মাপ বলে কি, যাই হোক সেই চুক্তিতে কাজ করে প্রায় শ্রমিকরাই 600-700 টাকা করে ইনকাম করেছে। এটা আমি অনেক শ্রমিকের কাছে আমি নিজ মুখে শুনেছি, আমার নিজ কানে শোনা। তারপরেও গ্যাপ থাকতে পারে, আমরা খোঁজ নিয়ে দেখব। আমার মনে হয় না যে 200-250 টাকা এই সময় শ্রমিকরা এত বোকা না যে তারা এই মুহূর্তে 200-250 টাকা তারা কাজ করবে এই গাইবান্ধা থেকে গিয়ে। তাদেরকে এত বোকা ভাবা ঠিক হবে না। এবং শ্রমিকের খুব চাহিদা ছিল। এবং মাননীয় মন্ত্রীকে বলবো যে আপনি যদি প্রমাণ চান, এখানে জেলা প্রশাসকের কাছেও এখানকার যারা কাজ করতে গিয়েছিল তারা সুনির্দিষ্টভাবে অভিযোগ করেছে। জি 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 আপনি ডক্টর আব্দুর রাজ্জাক এমপি একটু আপনি দয়া করে আমাদের সাথে যুক্ত থাকবেন। এটা বাজার এবং এর উপরে নির্ভর করে, তবু আমি খোঁজ নিব। এটি যদি হয়ে থাকে তাহলে খুবই তাদেরকে অন্যায়ভাবে তাদেরকে নিগৃহীত করা হয়েছে বা তাদেরকে ঠকানো হয়েছে। ইন জেনারেল ধরেন একই সুনামগঞ্জের শ্রমিক, স্থানীয় শ্রমিক, তাকে যদি 600-700 টাকা দেয়, একজন গাইবান্ধার শ্রমিককে পাশের জমিতে কি করে 600-700 টাকা জায়গায় 250 টাকা দিবে? সেটা কি সে মেনে নিবে? সে অন্য চাষির কাছে যাবে। চাহিদা তো ছিল, এমন না যে চাহিদা ছিল না, শ্রমিক তো সারপ্লাস ছিল। আমি কিন্তু মাননীয় মন্ত্রী আমি এবং কোনো মিডিয়াতে কোনো পত্রিকায়ও আমরা এই ধরনের নিউজ দেখি নাই। যদি দেখতাম, কেউ যদি আগে বলতো ধান কাটাতে এখন শেষ হয়েছে, ধান কাটার আগে আমরা অবশ্যই ইন্টারফেয়ার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা নিশ্চয়ই মাননীয় মন্ত্রী এখানে আছেন, আপনার এই বিষয়টি গাইবান্ধার জেলা প্রশাসকের সাথে কথা বলবেন এবং প্রয়োজন হলে নিশ্চয়ই সেই কৃষকদেরকে তাদের ন্যায্য মজুরির ব্যাপারে তিনি ব্যবস্থা করবেন। আমরা তো মাননীয় মন্ত্রী আপনার কাছে একটু আসি সর্বশেষ, আপনাকে অনেক রাত হয়েছে, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের মুক্ত মতের পক্ষ থেকে। আমরা যে ধান কাটার যে মেশিনটি দিয়ে ধান কাটা হচ্ছে, সেই মেশিনের মালিকানা কি কৃষকের, এটা কোনো সমিতির মাধ্যমে সেই মেশিনটি ব্যবহৃত হচ্ছে? না, কৃষকের। এটা ব্যক্তিগতভাবে কোনো কৃষক যদি মেশিন কিনে, সেই মেশিনে তারা কোঅপারেটিভ করেও কিনতে পারে, গ্রুপ করেও কিনতে পারে, 4-5 একত্র হয়ে। যেহেতু দাম বেশি, একটা মেশিনের দাম 28 লক্ষ টাকা, 30 লক্ষ টাকা, তারা গ্রুপ করেও কিনতে পারে, এককভাবেও কিনতে পারে। এখানে সরকারের হলো যেই কিনুক, সে গ্রুপ করেই কিনুক বা ব্যক্তিগতভাবে ইন্ডিভিজুয়ালি কিনুক, আমরা তাদেরকে 70% ইনসেন্টিভ দিয়েছি। 70% প্রণোদনা বা সাবসিডি যাই বলেন সেটি আমরা দিয়েছি। আমরা চেয়েছি মেশিনগুলো বিক্রি হোক এবং এগুলো কৃষকের কাছে। ইনসেন্টিভ বলতে 75% দাম কম দামে বিক্রি করেছে। 70% যেমন 28 লক্ষ টাকা দাম, কৃষক দিয়েছে 7 লক্ষ টাকা,
সরকার দিয়েছে 21 লক্ষ টাকা। মানে সরকার ভর্তুকি দিয়েছে বাকিটুকু। যদি 20 লাখ টাকা দাম হলে সরকার দিছে 14 লক্ষ টাকা, 6 লক্ষ টাকা দিছে প্রধানমন্ত্রী। সর্বশেষ যে একটা বিষয়টা আপনাকে জানবার আগ্রহ, আমাদের যিনি অতিথি আছে তারাও যুক্ত হবেন আলোচনায়, সেটি হচ্ছে যে আমরা দেখি যে বহুজাতিক বহু কোম্পানি বীজ সরবরাহ করছে, কিট সরবরাহ করছে, সার সরবরাহ করছে, প্রচুর মুনাফা সারা বছর ধরে তারা নিয়ে থাকেন। কিন্তু এই দুর্যোগকালীন সময়, করোনার এই দুর্যোগকালীন সময়ে দৃশ্যমানভাবে সার, বীজ, কীটনাশক যারা বিক্রি করে মুনাফা লাভ করতো, তাদেরকে কি আমরা কৃষকদের সাথে দেখতে পেয়েছি কিনা? আমি একটি উদাহরণ দিই আপনাকে, আমরা কিভাবে দিই। আপনারা বলছেন 5,000 কোটি টাকা 4% সুদে, সরকার 9,500 কোটি টাকা দেন, 9,500 কোটি টাকা। এটা আমরা প্রণোদনা দিই কৃষককে, সার, বীজ, বিদ্যুৎ এবং সেচে। কিভাবে দেই? যেমন ডিএপি সার, এটা যখন বিএনপি সরকার ছিল এবং 2008 সাল পর্যন্ত 1 কেজি ডিএপি সারের দাম ছিল 90 টাকা। এই সরকার যখন প্রথম ক্ষমতা নেয় 2009 সালে, ক্যাবিনেট মিটিং এর জানুয়ারির 7 তারিখে প্রথম মিটিংয়ে প্রথম এজেন্ডা ছিল সারের দাম কমানো। 90 টাকার সার 25 টাকা করা হয়, 80 টাকার টিএসপি 22 টাকা, 60 টাকাটা 15 টাকা। কাজেই স্পেসিফিকলি সেটি আপনারা সারের দাম কমিয়েছেন, সেটি নিয়ে আমরা কোনো বিষয় না। আমরা বলতে চাচ্ছি যে সকল কোম্পানিগুলি সার, বীজ, কীটনাশক বিক্রি করছে, সেই সকল কোম্পানিগুলো কি আজকে কৃষকের পাশে এই করোনা ভাইরাসের সময় তারা এসে কোনো সাহায্য সহযোগিতা করছে কিনা? তারা অবশ্যই সহযোগিতা করছে। তারাও আবার সরকারের কাছ থেকে একটা পায়, ডিসকাউন্ট পায়, সেইভাবে তারাও লাভবান হয়। সারের ডিলারদেরকেও আবার দেওয়া হয়। যদি 25 টাকার কৃষকের কাছে দাম 16 টাকা, কিন্তু সরকারের কাছ থেকে আরো 2 টাকা কমে তারা জি মাননীয় মন্ত্রী, আমরা আপনাকে ধন্যবাদ জানাই। অবশ্যই সহযোগিতা করেন। আপনাকে ধন্যবাদ জানাই। আপনি যেহেতু যারা মিঠু তাদের একটা দুঃখের কথা বললেন, আপনি একটু বিবেচনা করে দেখবেন যে গাইবান্ধায় কোনো কৃষক যদি আসলে তার ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হয়, আপনি সেই বিষয়টি বিবেচনা নিয়ে দেখবেন। আমি ডক্টর আব্দুর রাজ্জাক এমপি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং মঞ্জুর আলম মিঠু গাইবান্ধা থেকে যুক্ত হওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটু আমাদের স্টুডিওতে আসি। নঈম ভাই কিছু একটা বলতে চাচ্ছিলেন যে আমরা আসলে ওই যে আমি যেটা বলতে চাচ্ছিলাম এটা আপনি বলে ফেলেছেন। আমি ভাবছিলাম যে অনেক সময় একটা বিচ্ছিন্ন ঘটনা একটা এলাকাতে এইরকম কৃষকের এই যে ন্যায্য মজুরিটার ক্ষেত্রে ব্যতিক্রম হয়েও থাকতে পারে। এটা মাননীয় মন্ত্রীও কিন্তু বলেছেন যে কেউ যদি ঠকায়, তো এখন এই ঠকানোর জায়গাটা হলো খবর পেলে মাননীয় মন্ত্রী যদি কিছু করার থাকে আমি আশা করব যে উনি সেটা করবেন। এটা আসলে আপনি বলে ফেলেছেন। জি জি জি, আমার একটা বক্তব্য আছে। যেখানে জেলা প্রশাসন কৃষি মজুরদেরকে ধান কাটতে পাঠায়, সেখানে কিন্তু কৃষি মজুরদের স্বাধীনতা বলতে কিছু থাকে না, এবং সেখানে তাদের যে কম মজুরি দেওয়া হলো, মন্ত্রী বললেন যে এটা তো মিডিয়ায় আসেনি। তারা কৃষি মজুর, তারা মিডিয়ার কাছে যাবে, তারা তো কম পয়সা নিয়ে পেয়েই তো তারা ক্ষুব্ধ। এখন সব কিছুতে মিডিয়ার কাছে যেতে হবে। প্রশাসনিক চ্যানেলে কি এই ডিসি মহোদয় কি জানতে পারেননি যে তাদেরকে কত টাকা মজুরি দেওয়া হয়েছে? তিনি কি এটা রিপোর্ট পাঠাতে পারেন না? তাহলে ওনার মন্ত্রীরা শুধু মিডিয়ার উপরেই দেখবেন যে খবর ছাপা হলে তারপরে তারা পদক্ষেপ নেবেন। আমার মনে হয় যেই মজুরদেরকে প্রশাসন পাঠায় সেই মজুরদের কিন্তু কোনো ব্যক্তি স্বাধীনতা বলে কিছু থাকে না। তাদেরকে যদি পয়সা নাও দিত তাহলেই সারা তাদের আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। কারণ সেই সব জায়গায় প্রতিবাদ হোক বিচ্ছিন্ন ঘটনা, তাতে কিছু আসে যায় না। কিন্তু কেন ঠকানো হবে? জেলা প্রশাসন এই ঠকানোর সঙ্গে জড়িত। জেলা প্রশাসন মানে সরকার, সরকারের দায় দায়িত্ব আছে না, এটা কিন্তু ইম্পর্টেন্ট, দায় দায়িত্ব আছে। আমি মনে করি যে কখনো কখনো কি হয়, ঘটনাটা তাৎক্ষণিক জানা যায় না। সাংবাদিকতা কিন্তু বা সরকার সাংবাদিকতা এই ক্ষেত্রে ডিফারেন্ট না। এটা নানান রকম চ্যানেল হয়তো এখানে কাট অফ ছিল কিছুক্ষণের জন্য, কিন্তু এই যে ধরেন আমি তো মানে আগামীকাল অ্যাসাইনমেন্ট দিব গাইবান্ধার ব্যাপারে, তো এটা তো এই টেলিভিশন শুনছে অনেক সাংবাদিক, তারা কিন্তু ধরেন এখনই কাজ শুরু করে দিয়েছে কেউ কেউ, সুতরাং এটা কিন্তু প্রকাশিত হবে। আমি মনে করি যদি সাংবাদিকতার সুবিধা বা কন্ট্রিবিউশনই কিন্তু এইটা, যে কেউ যদি অন্যায় করে, অন্যায় করার পর পার পেয়ে যাচ্ছে কিনা সেটা মিডিয়া ওয়াচ করবে। তো আমরা সেটা করবো। আমি তো অবশ্যই কালকে এটা অ্যাসাইনমেন্ট দিব গাইবান্ধার ওই কৃষকদের কি হলো, এবং আমি মাননীয় মন্ত্রীকেও তখন ওনার কাছ থেকে জানতে চাইবো যে ওনার পক্ষে এখন
মানে কোনো ব্যবস্থা করা সম্ভব কিনা যে তাদের যে মানে কম টাকা পেয়েছে সেটা উদ্ধার করা বা তাদেরকে কম্পেনসেট করা, এটা সাংবাদিক হিসেবে আমাদের এই সুযোগ তো আছে। আমাদের সাথে স্নিগ্ধা ফারহানা সুরভি তিনি যুক্ত রয়েছেন। তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে পড়েন। তিনি কিছুদিন আগে তার বাবাকে কোভিড আক্রান্ত হবার কারণের জন্য তিনি তার বাবাকে হারিয়েছেন। স্নিগ্ধা, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। জি, কিন্তু আপনার কাছ থেকে এটা জানতে পারবো আমরা যে আপনি আপনার বাবাকে হাসপাতালে কিভাবে নিয়েছেন, কি হয়েছে, পুরোটা যদি আমাদের আজকে যারা অতিথি আছেন এবং দর্শকদেরকে বলেন, নিশ্চয়ই তারা আপনার কাছ থেকে শুনলে আরও বেশি জানতে পারবে যে আসলে কোভিড আক্রান্ত অবস্থায় কি করা উচিত, কোথায় আমাদের ত্রুটি রয়েছে, কোথায় আমরা সেটাকে রিপেয়ার করতে পারি। আমার বাবা তো কিডনি পেশেন্ট ছিল, ওনার সিকেডি এবং ওনার হার্টেও প্রবলেম ছিল এবং তার সাথে ওনার ডায়াবেটিসও ছিল। ওনার যে শ্বাসকষ্ট হয়ে গেছিল, এই প্রবলেমটা ওনার রেগুলারই হয় এবং উনি রেগুলার ইউনিভার্সিটি কলেজের চেক আপ থাকে। তো সেখানে যখন আমরা নিয়ে যাই তখন তারা কোভিড সাসপেক্ট করে, তার কারণ তার এক্সরে রিপোর্টে লাংসে পানি দেখা দেয়, যার কারণে সন্দেহ করে। তো তারা থাকবে না এবং যার কারণে তারা ডিএমসি ঢাকা মেডিকেল কলেজে পাঠিয়ে দেয়। ঢাকা মেডিকেলে গিয়েছিলাম আমরা আর কি 4:30-5টার দিকে এবং ওদের ওই সময় কোভিড টেস্টটা হবে না, যার কারণে ওরা পরে বললো যে আপনারা তাহলে কুয়েত মৈত্রী হসপিটাল নিয়ে যান। তো তখন আমরা আবার কুয়েত মৈত্রীতে নিয়ে গেলাম ওনাকে ওই দিনই। তারপর কুয়েত মৈত্রীতে যাওয়ার পর তারা বললো যে তারা শুধু কোভিড পজিটিভ পেশেন্টদের রাখে, কোন নেগেটিভ পেশেন্ট অর সাসপেক্টেড কেস রাখছে। তো সেক্ষেত্রে আবার তারা কুর্মিটোলা জেনারেল মেডিকেলে পাঠায়। আপনি একটু দ্রুত বলবেন, আমাদের সময় সংক্ষিপ্ত রয়েছে, আপনার অসুবিধাগুলোর কথা দ্রুত চলে আসেন আপনি। কুর্মিটোলা মেডিকেল, দেন ওইখানেও তখন তাকে রাখা হয় না, তারপর ওনাকে মেডিকেলে নেওয়া হয়, রাসমুখ মেডিকেলেও তাকে রাখে না, সেখান থেকে আনোয়ার খান মডার্নে যেতে বলে। তো আমরা সেখানেও যাই, সেখানেও তারা সাসপেক্টেড পেশেন্ট রাখবে না এবং এই ঘটনাটা হয় এপ্রিলের 13 তারিখ। তো ওই দিনই আনোয়ার খান মডেলে নেওয়ার পরেও তারা নিল না, না নেওয়ার পরে তখন নিউ লাইফ মেডিকেলে তাকে অ্যাডমিট করতে পারি, এক রাত উনি আইসিইউ এবং তারপর যখন তাকে গণস্বাস্থ্য মেডিকেলের জন্য চেষ্টা করি তো সেখানেও তার রাখে নাই। তো তারপর তারা আবার ঢাকা মেডিকেল পাঠায়। এরকম প্রায় 11টা হসপিটাল চেঞ্জ করার পরে তখন আবার ঢাকা মেডিকেলে নেই এবং তখন তারা অ্যাডমিট করে মেডিসিন বিভাগে। অ্যাডমিট করার পর তারা বলছে যে যেহেতু উনি সিকেডি পেশেন্ট, ওনার তো এই প্রবলেমগুলো হবে, তো আমরা ওনার ডায়ালাইসিসটা দিতে চাচ্ছি, যেহেতু ওনার সিসিও সাপোর্ট দরকার, আমাদের এখানে নাই, তো আপনাদের রিস্ক নিতে হবে। তখন আমরা রিস্ক নিতে চাইলাম না, তখন আমরা বললাম যে ঠিক আছে তাহলে আমাদের করোনার টেস্টটা দিয়ে দেন, কোভিড টেস্ট দেন। তখন তারা ওটা দিল, ওটা দেওয়ার পরে ওই দিনই করোনা পজিটিভ আসে। কুর্মিটোলা মেডিকেলে দেওয়ার পরে ওখানে কোনো মেডিসিন বা কোনো ট্রিটমেন্ট, আব্বুর যে প্রবলেমগুলো সেই প্রবলেমগুলোর জন্য উনি কোনো ট্রিটমেন্ট পাচ্ছিল না এবং কোনো মেডিসিনও তাকে দেওয়া হচ্ছিল না। তো উনি কিডনি এবং হার্টের কোনো মেডিসিন পাচ্ছিল না এবং একদিন শুধু করোনার মেডিসিনগুলো পাচ্ছিল। এই জিনিসগুলো হওয়ার পরে তখন আমার বাবার অক্সিজেন সাপোর্টটা দরকার ছিল, যেটা কিনা বিকালবেলা শেষ হয়ে যায় এবং তাদেরকে অনেক করে বলা হয় যে অক্সিজেন লাগবে, প্রায় 1-1.5 ঘন্টা পরে অক্সিজেন সক্ষম হয়। তো তারপর আবার সেই অক্সিজেনটা আধা ঘন্টা 40 মিনিট পরে শেষ হয়ে যায় এবং এখান থেকে আমার বাবার বুকে ব্যথা শুরু হয়ে যায়। তো এখানে আইসিইউ নেওয়ার চেষ্টা করা হয়, যে বলা হয়েছে যে আপনার ডক্টর এবং ডায়ালাইসিস, তো তখন তারা দিচ্ছে। তারপর সুপ্রি টিভি যায়, ডিরেক্টরের সাথে কথা বলার পরে আইসিইউ ম্যানেজ করে এবং 30 তারিখ 11:30 থেকে আইসিইউ থাকে। তো নার্স, স্টাফ, ডক্টর কেউই আসে। 3:30টার দিকে অবস্থা অনেক খারাপ। জি, সুরভি, আমরা বুঝতে পারছি যে আপনার বাবা 3:30 বা 5:30টার সময় সেদিন মারা যান এবং আপনারা বলছেন যে আপনারা 11টা হাসপাতাল ঘুরে আপনারা আপনার বাবাকে শেষ পর্যন্ত চিকিৎসার জন্য নেন এবং আপনারা বলছেন যে অনেকক্ষণ অপেক্ষা করার পর আলমার কাজুলের কাছ থেকে লাশ হস্তান্তর করা হয়। আমরা খুবই দুঃখ প্রকাশ করছি আপনার এই ধরনের অসুবিধার জন্য, আপনার বাবার রুহের মাগফিরাত কামনা করি। আমরা যে আলোচনাটি করছিলাম, শওকত ভাই যে কথাটা বলছিলাম, আমি এই কথাটাই বারবার বলছি যে 11টি হাসপাতাল ঘুরতে হয়েছে, চিকিৎসা পাচ্ছে না, তাকে কোনো হাসপাতালে অ্যাডমিট করছে না এবং সিরিয়াস অবস্থার রোগী। তো এটা তো আপনি মনে করতে পারেন না, এটা তো আমি মনে করি যে এই সময়কার একটা খুব প্রতিদিনের ঘটনারই একটি ঘটনা। এটা এমন যে না এটা হইতেই পারে, একটা রোগী 11টি হাসপাতাল ঘুরে মরেও যেতে পারে, না চিকিৎসা পায়, এটা এমন কি, এইভাবে দেখলে হবে না। ইসলামের একটা কথা আছে যে একটি মুসলমানের দেহে আঘাত লাগলে সমগ্র মুসলমানের দেহে আঘাত লাগলে। কথাটা এই জন্য বলছি যে কোনো কিছুই বিচ্ছিন্ন ঘটনা না। আমাদের সমাজে একজন রোগী যদি বিনা চিকিৎসায় মারা যায়, সেটা আমাদেরকেও এফেক্ট করে, আমরা কিন্তু এর বাইরে না। এই পরিণতি আমারও হতে পারে,
জি নিশ্চয়ই। সবারই হতে পারে পরিণতি। আমরা এই ব্যবস্থার উন্নতি চেয়েছি, আর কিছুই না, যে যদি সমন্বয়িতভাবে জিনিসটা করা হতো। নিশ্চয়ই আমরা একজন মুসলমানের গায়ে আঘাত লাগলে সকল মুসলমানেরই সেটা আঘাত লাগার মতো হয়, কিন্তু ঘটনাটা তো হইলো এক মুসলমান যখন আরেক মুসলমানদের মারতে থাকে তখন কার আঘাত কোনটা লাগবে না, এটা কিন্তু না, যখন মারতে থাকে পৃথিবীর অধিকাংশ সেই কথা বলে না, সেই কথা তো- মারামারি হচ্ছে না। মুসলমানে মুসলমান। তো আপনি ইসলামের তখন মূল কথা কার বাদ দিয়ে আঘাত দিবেন? কে? না না, নাইলে আমি দেখি ইসলামের মূল বাদ কথা দেওয়ার বাদ কথা দিয়ে দিব। বলতেছি না, নবী করিম আমি তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিচুয়েশনটা বলেছেন, বোঝার জন্য। আমরা তো আমাকে পৃথিবীর অধিকাংশ মুসলমানরা মারা যাচ্ছে মুসলমানদের হাতে। হ্যাঁ, তো তখন তখনই তো আপনি আমরা- ব্যাখ্যাটা না, কি হবে? আমরা আমাদের মূল আলোচনা যে কথা বলছি সেই জায়গাটা যদি আসি আমি সুরভি এটা বোঝানোর জন্য এটা যে কিন্তু কোনো একটি আলাদা করে দেখা যাবে না। প্রথম কথা হলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা। এই মৃত্যুটা আমাদেরকে বেদনাহত করে, আমরা তার মাগফিরাত কামনা করি, বেহেশত নসিব করুন আল্লাহ, এবং আমি বিশ্বাস করি যে এটা আল্লাহরই ইচ্ছা, এই রোগে যিনি মারা যাবেন তিনি কিন্তু শহীদ এবং তার স্থান বেহেশতে হবে। ওনার বাবা বোধ হয় না, বাবা, তার বাবারও বেহেশত নসিব হোক। কিন্তু এখানে কিন্তু আমরা কোভিড পেশেন্টের আলোচনা করছি না, ইউ আর মিসআন্ডারস্ট্যান্ডিং। এটা কিন্তু প্রি কন্ডিশন, এটা কিন্তু সারা দুনিয়াতে কোথাও কিছু হচ্ছে না ভাই। যার প্রি কন্ডিশন থাকবে এরকম নাজুক, সেই মোস্ট ভালনারেবল অংশ, বিলিভ মি। এটা মানে পৃথিবীর অন্য কোথাও কি এরকম 11টা হাসপাতাল ঘুরতে হয়েছে কি? না 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 না, 11টা হাসপাতাল না, কোনো হাসপাতালে জায়গা পায় না ভাই। আমি আপনাকে বলবো, আপনি পরপর 7 দিন শুধু সিএনএন শুনেন, আপনি কাহিনীর পর কাহিনী শুনবেন। আপনি কি জানেন আমেরিকার নার্সিং হোমগুলিতে জি জি বৃদ্ধরা যেখানে থাকে জি। তারা অনেক বেশি হারে মারা গেছে? কেন জানেন? তাদেরকে হাসপাতালে পাঠানো হয় নাই, হাসপাতাল তাদেরকে নেয় নাই। কারণ হাসপাতালগুলো অনেক এমনিতেই নার্সিং হাসপাতাল তালা মেরে পালিয়ে গেছে। সো আমার সারা দুনিয়া ব্যাপী মিসম্যানেজমেন্ট হয়েছে। জি। আমি বলছি মিসম্যানেজমেন্ট হয়েছে, কিন্তু আমাদের মিসম্যানেজমেন্টটা দুনিয়া ছাড়া মিসম্যানেজমেন্ট না, মানে আমাদেরটাও তাহলে মিসম্যানেজমেন্টটাকে আপনি গ্রহণযোগ্য না। কিন্তু আমি বলছি এই অগ্রহণযোগ্য মিসম্যানেজমেন্টটা গ্লোবালি হয়েছে, পৃথিবীর সেরা দেশগুলিতেও হয়েছে। পিপির সংকট এখনো আমেরিকায় আছে, তাহলে ওই যে পাকিস্তান বলে না মুঝে বাংলাদেশ বানা দো, তাহলে কি আমরা এই না, ক্ষেত্রে বলবো আমাদের যে আমেরিকা অর্থনীতি, বানা এটা তো আরেক আলোচনা, এটা তো আরেক আলোচনা। আমাদের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন, আমাদের কৃষির উন্নয়ন, আমাদের শিক্ষা খাতে উন্নয়ন, আমাদের তো অনেক খাতে উন্নয়ন, এটা তো অস্বীকার করার কোনো জোর নাই। আমি মনে করি যে আমাদের এখানে লেসন লার্ন হয়েছে, দেখবেন এখন ধীরে ধীরে এগুলি সামাল দিতে হবে। একটু করে আমাদের সাথে একটু যুক্ত রয়েছে। আমরা এই কষ্টের সংবাদের পাশাপাশি দু একটি ভালো সংবাদও দিতে চাই। আমাদের সাথে খন্দকার মাকসুদুল আলম খুরশেদ, কমিশনার 13 নং ওয়ার্ড, নারায়ণগঞ্জে তিনি যুক্ত রয়েছেন, এবং একই সাথে একজন ডাক্তার, তাকে আমরা শ্রদ্ধা জানাই, সালাম জানান, ডাক্তার মশিউর রহমান, মেডিকেল অফিসার, 300 বেড হাসপাতাল নারায়ণগঞ্জ, যুক্ত রয়েছে। আমি প্রথমে একটুখানি খন্দকার মাকসুদুল আলম আপনার কাছে যদি আসি, আপনি অত্যন্ত সংক্ষেপে যদি জানান যে আপনি যখন নারায়ণগঞ্জে এরকম কোভিড পেশেন্টগুলো মারা যাচ্ছিল, সবাই যখন লাশ দাফন করতে অনীহা প্রকাশ করছিল, কেউ কোথাও পারছিল, আমরা এমনও দেখেছি যে আপনি একজন হিন্দু ব্যক্তি, শুনেছি, আমরা দেখেছি যে হিন্দু ব্যক্তি মরে পড়েছিল সিঁড়িতে, তার বন্ধুবান্ধব যাদেরকে তিনি অর্থ সহায়তা করেছেন, বিল্ডিং করে দিয়েছেন, বাড়ি করেছেন, তারা কেউই আসেন নেই, আপনি সেই হিন্দু ব্যক্তিটিকে শ্মশানে নিয়ে গিয়েছেন। এমনকি আমরা এটাও শুনেছি সেখানে তার পরিবারের অনুমতি নিয়ে আপনি সেখানে তার মুখাগ্নিও করার কথা আমরা শুনেছি। আপনি আসলে কি কারণের জন্য উৎসাহিত হলেন? আপনার অনুপ্রেরণার জায়গাটা যদি একটু বলেন আমাদের সকলের জন্য। ধন্যবাদ কিরণ ভাই। আমি আসলে প্রথম থেকেই লক্ষ্য করছিলাম যে কোভিডে আক্রান্ত রোগীদের দাফন এবং সৎকার করার জন্য আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ এগিয়ে আসছিলেন না। ঠিক সেই মুহূর্তে আমাদের কাছে একটা মনে হয়েছে যে এটা একটা মানবিক সংকট, এবং এই মানবিক সংকটটা শতাব্দীতে একবার সৃষ্টি হয়। যেহেতু আমরা রাজনীতি এবং জনপ্রতিনিধি হিসাবে জড়িত আছি, আমার মনে হয়েছে যে এবারই মানুষের পাশে দাঁড়ানোর একটা শ্রেষ্ঠ সময়। এই কারণে এবং বলবেন কিনা, আমাদের সময় একেবারে শেষের দিকে চলে এসেছে অনুষ্ঠানে, উল্লেখযোগ্য দু একটি ঘটনা আপনার বলবেন কিনা, আপনি কি দেখেছেন, আপনি সেটা একটু বলবেন কিনা। আমার প্রথম যেই ঘটনাটি ছিল, শুরু করি আমরা 8ই এপ্রিল। সেদিন আমরা গিয়ে দেখেছি যে একটা মানুষ যিনি করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন, আর তার সন্তান কিংবা তার স্ত্রী কেউ কাছে যাচ্ছেন না। আমরা তার রুমে ঢুকে দেখি যে তার অর্ধেক দেহ বিছানার উপরে, অর্ধেক দেহ বিছানার নিচে। আমরা যখন তাকে আমাদের বডি ব্যাগে ভরে নিয়ে আসি, তখনও তার পরিবারের কেউ একটা দেখতে চায়নি শেষবারের মতো, অথবা আজকে পর্যন্ত তার পরিবারের কেউ আমার কাছে জানতে চায়নি যে আমার বাবাকে কিংবা আমার স্বামীকে কোথায়
দাফন করলেন, কি অবস্থায় দাফন করলেন, কিংবা কোথাও করেছেন কিনা দাফন। আরেকটি, ওই যে খোকন শাহ যিনি সিঁড়িতে পড়েছিল, কিন্তু তার বন্ধু বান্ধব কিংবা তার প্রতিবেশী যারা, একটা মানুষ তাকে একটু ধরতে আসেনি। তিনি শেষবেলা একটু পানি খেতে চেয়েছিলেন, সেই পানিটাও পর্যন্ত তাকে কোনো পাশের ফ্ল্যাট থেকে কেউ দেয়নি। তারপর আপনি কিরণ ভাই বুঝতে পারবেন যে তার স্ত্রীকে আমরা যখন বলি যে আমরা কিন্তু মুসলিম এবং আমরা কিন্তু রোজা আছি, এই মুহূর্তে কি আমরা দাদার সৎকারটা করব, তখন তিনি নিরুপায় হয়ে, তার যেহেতু কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ তার কাছে আসছে না, তখন তিনি আমাদের সৎকার করার অনুমতি দেন। খন্দকার মাকসুদুল আলম খুরশিদ, আপনাকে ধন্যবাদ জানাই। জাতির এই ক্রান্তি লগ্নে আপনি পাশে দাঁড়িয়েছেন, আপনি বীরের কাজ করেছেন, আপনাকে আমাদের মুক্ত মত এবং আমি মনে করি যে আমাদের সমগ্র দেশবাসীর পক্ষ থেকে আপনাকে সালাম শ্রদ্ধা জানাই। আমরা আরেকজন বীর সেনাপতির কথা শুনতে চাই, ডাক্তার মশিউর রহমান, মেডিকেল অফিসার, 300 বেড হাসপাতাল। আপনি বোধহয় অন্য কোথাও যুক্ত ছিলেন, আপনি পরবর্তীতে আপনি এই কোভিড হাসপাতালে হয়েছেন। আপনি কি আপনার এই আবেগের কথাটা জানাবেন একটু আমাদের দর্শকদেরকে বা আমাদের যারা স্টুডিওতে অতিথি আছে তাদেরকে? জি, আমার যুক্ত হওয়ার কারণ হচ্ছে আমার নানা বীর উত্তম সুবেদার হাবিবুর রহমান, তার নামে পিলখানা গেটটি রয়েছে, তার কাছ থেকে আমি যে অনুপ্রেরণা লাভ করেছি যে দেশের যখন ক্রান্তি লগ্ন আসে, দেশের দুঃসময়, তখন কিভাবে দেশের সেবা করতে হয় এবং কিভাবে মানুষের জন্য কাজ করতে, মানুষের ভালোবাসার থেকে আমি নিজ উদ্যোগে স্বেচ্ছায় আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে আমি আবেদন করেছি এবং আমার এই আবেদনের প্রেক্ষিতে আমি ধন্যবাদ জানাই এই পরিচালক মহোদয় আমাকে এখানে বদলি করেছে নারায়ণগঞ্জ। কি আবেদন করেছিলেন আপনি? আপনি কি আবেদন করেছিলেন? হ্যাঁ, আমি আবেদন করেছিলাম যে দেশের এই ক্রান্তি লগ্নে যে সমস্ত হাসপাতাল সমূহে ডাক্তার স্বল্পতা রয়েছে, সরকারি ডাক্তারের, এই হাসপাতাল সমূহে যেন আমাকে বদলি করা হয়। গত 30 এপ্রিল আমি যোগদান করেছি নারায়ণগঞ্জে। ধন্যবাদ ডাক্তার মশিউর রহমান, আপনার প্রতি শুভকামনা থাকলো। আমরা শেষের আলোচনাটুকু যেভাবে যুক্ত করতে চাচ্ছি না ভাই, আমরা খুব আবেগের জায়গায়, যেটি আমাদেরকে আমাদের খন্দকার মাকসুদুল আলম খুরশিদ সাহেব যেটি বললেন যে লাশ পড়েছিল এবং একজন হিন্দু ভদ্রলোক, তার কেউই দাহ করতেও আসেনি, সেখানে সৎকার তারা করেছেন। তো অনেক খারাপ খবরের মধ্যে কিন্তু আমরা ভালো জিনিস দেখতে পাচ্ছি। না, অবশ্যই আপনি যেখানে ভালো দেখবেন এটার পাশে কিন্তু একটা খারাপ জিনিস আছে। খারাপটা কি? যে তার নিকটজন আসে নাই। ওই খারাপটা আবার উল্লেখ না করলে ভালোটার গুরুত্ব আমরা বুঝতে পারবো না। যে তার নিকটজন আসে নাই, তার কাছ থেকে যারা সারাক্ষণ সুবিধা পেয়েছে তারা আসে নাই ওই সময় তাকে সাহায্য করতে বা তার সৎকার করতে, কোনো কিছু না, তাকে শেষ পানিটুকু দিতেও কেউ আসে নাই। সুতরাং এটা কি খুব ভালো দিক? ভালো দিক না। এটা কেন হয়েছিল? কারণ আমাদের মধ্যে একটা মানে কি বলবো, একটা অনর্থক একটা ভীতি মানে সঞ্চারিত হয়েছিল, এই আচমকা, এই অজানার ভীতি। এটাতে আমি জানতাম না, কিন্তু এখন কিন্তু ধীরে ধীরে সেটা না। এখন কিন্তু আত্মীয় স্বজন পিপিয়ে পরেই লাশের কাছে যাচ্ছে। সো এইগুলি সময়ে চেঞ্জ হচ্ছে। আমরা আশা করব এই মানুষের যে সহানুভূতির জায়গাটা, এইরকম একজন চিকিৎসককে আনলেন, একজন রাজনৈতিক নেতাকে আপনি আনলেন স্থানীয় নারায়ণগঞ্জের, এগুলি কিন্তু এই উদাহরণগুলি আমাদের সমাজে আছে। এবং এই ধরনের মানুষকে যে আপনি অনুষ্ঠানে আনলেন, এই গল্পটার হয়তো আংশিক আমরা পত্রপত্রিকা থেকে জানি, কিন্তু এটা হচ্ছে তাকে সম্মান জানানো কিন্তু আমাদের জাতীয় দায়িত্ব। তারা কিন্তু বীর, তাদেরকে কিন্তু এই অনুষ্ঠানের মধ্যে আসলে আমরা তাদেরকে স্যালিউট করছি। এবং এই রকম আরো মানুষ আছে, তাদেরকেও আমাদের আগাম স্যালিউট। শওকত ভাই, আসলে সার্বিক ব্যবস্থায় যদি আমরা ত্রুটি বিচ্যুতি নিয়ে কথা বলছি, এরকম মানুষদের সংখ্যাও কিন্তু আমাদের সমাজে আছে। আপনি কিভাবে দেখছেন? আমি তো এখন বেসরকারি উদ্যোগকে আমি মূলত আমরা লক্ষ্য করছি যে এই যে বেসরকারি পর্যায়ে যে ত্রাণ তৎপরতা চালানো হচ্ছে, মানুষকে সাহায্য করা হচ্ছে, এখন তো সরকারি ত্রাণ তৎপরতা থমকে গেছে মনে হচ্ছে। কারণ আগে যেটা 1 লাখ টন চাল দেওয়া হয়েছিল ইউনিয়ন পরিষদে, সেগুলো তো এখন বন্ধ। সচিবরা জেলায় জেলায় গেছেন, তারা কী ত্রাণ তৎপরতা সমন্বয় করছেন আমরা জানি না। যে সরকারি ত্রাণ কিন্তু একটা পর্যায়ে এখন আমার মনে হচ্ছে, কারণ যেহেতু সরকারের প্রচারণা নেই ত্রাণ নিয়ে, এটা হয়তো থমকে আছে। হয়তো সরকার মনে করছে যে বড়টা উঠলে তারা আবার সহায়তা শুরু করবে বা বড় ধানটা কিনবে। কিন্তু এর মধ্যে মানুষের যেই বিষয়গুলো হয়েছে, মানুষের অনিশ্চয়তা বা আতঙ্ক শুধু কোভিড নিয়ে নয়, মানুষের মূল আতঙ্ক এখন অর্থনৈতিক বিপর্যয়, তার বেকারত্ব, তার রোজগার নিয়ে মানুষের বেশি। এই জন্য মানুষ ছুটে আসছে ঢাকার দিকে এবং নিম্ন আয়ের মানুষদেরকে যে সহায়তা যেটা দেওয়া দরকার, সেই সহায়তাটা কিন্তু তারা পাচ্ছে না। তো বেসরকারি পর্যায়ে যেটা দেওয়া হচ্ছে এটা তো খুবই সীমিত, হয়তো 1 সপ্তাহের জন্য একটা খাবারের ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু এই রোজার মাসে কিন্তু মানুষের অনেক কষ্ট হয়েছে এবং নিম্ন আয়ের মানুষ যাদের
রোজগার না হলে হয় না, তাদের রোজগারের পথ বন্ধ। এখন আমরা আবার খুলে দেওয়ার, লকডাউন খুলে দেওয়ার চেষ্টা করছি। মানে মনে হচ্ছে যে একসময় পুলিশ দিয়ে রাস্তায় বের না হওয়ার জন্য আমরা বন্ধ করেছি, আবার এখন পুলিশ দিয়ে হয়তো মানুষকে রাস্তায় টেনে আনবো। এবং সরকার যে শপিং মল খুলে দিচ্ছে আলোচনাই করেনি হয়তো, মানে শপিং মলের মালিকরা কেন বলছে যে না আমরা খুলবো না? সরকার কার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিল যে এইসব দোকানপাট খুলে দেবে? কারা বলেছিল এটা? এখন দেখা যাচ্ছে মূল শপিং মলের মালিকরাই বলছে না আমরা দোকান খুলবো না, আপনাদের কাছে নিরাপত্তাটাই বড়। তো এইসব ক্ষেত্রে আমার মনে হয় যে কোথাও জানি না, দোকান মালিকরা কি লাভ লোকসান চিন্তা করে কি খুলছে না, নাকি না তারা অন্য কোনো বিবেচনায়? তারা যেহেতু কর্মচারীরা আসলে তাদের নিরাপত্তা দিতে তারা সক্ষম হবেন না, সেটি কি একমাত্র কারণ, নাকি তারা চিন্তা করছে সীমিত সময়ে সে তার বিদ্যুৎ বিল, কর্মচারীর বেতন এগুলো দিয়ে সে পোষাতে পারবে না? সে তারাও মনেও করছে না যে মানুষ এই সময় ঈদের আগে কেনাকাটার জন্য শপিং মলে তারা ভিড় করবে, কারণ মানুষের সাইকোলজি অনেকেই বোঝার চেষ্টা করছে। এটা হয়তো তাদের এই সাইকোলজিটা কিন্তু বিশ্বব্যাপী ভাই। আমি বললাম তো, আপনি 7 দিন শুধু CNN বসে বসে শুনেন, BBC শুনেন। আমেরিকাতেও তো ওপেন আপ করছে, কিন্তু তারপরেও কিন্তু যেই স্টেটে ওপেন করলো প্রতিটি মল খুলছে না। তারাও ধীরে 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 ছোট ছোট জিনিস, চুল কাটার সেলুন খুলছে, তো ছোট একটা রেস্টুরেন্ট খুলছে, ড্রাইভ থ্রু আপনি নিয়ে যান, কিংবা কেউ কেউ বসার জায়গা ওই মানে হয়তো 100 জনের সিটিং ছিল, এখন এটা 25-30 জনের করে করছে, ধীরে ধীরে করছে। খুলে দেওয়া মানে তো একটা মানে সুইচ অন অফ না। যেটি শওকত মাহমুদ ভাই বললেন সেটি হচ্ছে যে এই দোকান খোলার ডিক্লারেশন আসলে কিন্তু মালিকরা দোকান খুলছেন না। তো এটা কার সাথে আলোচনা? দিস ইজ নট দি রাইট ওয়ে। আচ্ছা, আপনি কিভাবে দোকানদারদের সাথে প্রত্যেকের সাথে আলোচনা করবেন? দোকান মালিক সমিতি তো দাবিই করেছে। আপনি কি বলেন এটা? এটা তো পরিষ্কার, দোকান মালিক সমিতির সভাপতি বাণিজ্য মন্ত্রী পরিষ্কার বলেছে, এবং দোকান মালিক সমিতিকে তো আমরা ইন্টারভিউ করেছি, তারা দাবি করেছে, তারা দাবি করেছে, আবার তাদের পক্ষের লোকেরা আবার খুলছে না, তাদের কেউ কেউ আবার খুলছে না। এখন এটা তো ওপেন করে দেওয়া হয়েছে, খুলতে পারবা, তার খুলতে হবে বলছে না, যার ইচ্ছা সে খুলবে, কিন্তু সেটা আবার তাদেরকে কিন্তু ওই রেস্ট্রিকশন মেনে পরিচালনা করতে হবে। সুতরাং সরকার খুলতে বাধ্য করছে না বা উৎসাহিত করছে না, হ্যাঁ না, আবার বন্ধ করতে বাধ্যতা যেটা ছিল সেটা তারা রিল্যাক্স করে। আমরা যেহেতু দুজন সিনিয়র সাংবাদিক, বন্ধের সময় কিন্তু খোলার সময় বলেছে যে আলেম সমাজের দাবিতে খুলে দেওয়া হয়েছে। তো আমি টিভিসির টক শোতে ছিলাম, তা আমরা জিজ্ঞেস করলাম যে কোন আলেমরা দাবি করেছে যে মসজিদটা এখন খুলে দেওয়া হোক। তো ধর্ম মন্ত্রণালয়ের পক্ষে ইসলামী ফাউন্ডেশনের একজন মাওলানা মুজাহিদ না কি জানেন নাম, উনি বললেন যে আমরা তো জানি না, এটা ধর্ম মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত এসছে, আমরা ঘোষণা করে দিই। এই বিষয়টা ফাঁকটা কোথায়? না, ফাঁকটা আছে, এটা না, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড এভরিথিং ইন কনটেক্সট। যখন সৌদি আরবে এই মানে ফিজিক্যাল ডিস্টেন্সিং রেখে নামাজ এলাও করলো, তখন তাদেরটা দেখে আমাদের কেউ কেউ ধর্মমন্ত্রীকে বললেন যে আমরা ওইটা করি, আপনি অনুমতি দেন। ওইটাই দেওয়া হয়েছে, এটা কিন্তু নট বিফোর সৌদি আরব। সৌদি আরবকে ফলো করি আমরা। এখন আমরা তো সৌদি আরবকে মূলত ফলো করি ভাই আমাদের ধর্মীয় ক্রিয়াকর্মে। এবং সৌদি আরব যখন কাবা শরীফে বা অন্যান্য মসজিদগুলিতে নামাজ বন্ধ করলো, তারপরেও বাংলাদেশে বন্ধ করতে কিন্তু অনেক সময় লেগেছে। আমার মনে হয় এগুলি ওইভাবে ওপেন এন্ডেড কনসালটেশন হয়তো হয় নাই, কিন্তু আমরা একেবারে শেষ 1 মিনিটে আমরা ডিজিটাল নিরাপত্তা আইনে যে ত্রাণের কথা যেটি শওকত ভাই বললেন, এই ত্রাণের বিভিন্ন বিষয়ে নিউজ করতে গিয়ে আপনাদের সহকর্মীরা নানা ক্ষেত্রে তারা মামলার শিকার হচ্ছেন, গ্রেফতার হচ্ছেন। একেবারে সর্বশেষ যদি এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন, সংবাদ দিতে গিয়ে তারা যদি এই ধরনের কোনো অনিরাপত্তাহীনতায় ভুগছেন কিনা, আপনি কিভাবে দেখছেন? অবশ্যই নিরাপত্তাহীনতায় ভুগছেন, চাইতেও এটা খুবই অবাক করা ব্যাপার। এরকম একটা পরিবেশে এইটা কিভাবে করো? ভুল ত্রুটি যদি ভুলভাবেও আসে, সেটার জন্য তো আরো ধীরে ধীরেও ব্যবস্থা গ্রহণ করা যেত, কারেকশন করা যেত, সতর্ক এবং কারেকশন করানো যেত, কারেকশন করা যেত। ওই যে তারপরে ওই যে সাংবাদিক ফটোগ্রাফার কাজলকে যে পিচ পোড়া করে হ্যান্ডকাপ পরানোটা, আমি বিশ্বাস করেন আমি এটা কোনো কারণই খুঁজে পাই না, মানে এটা কিভাবে সম্ভব হলো। এটা মানে আমি অত্যন্ত লজ্জিত বোধ করি, আবার আমি গর্ববোধ করি যে ওই কাজল সাহসের সাথে সেটা কিন্তু মোকাবেলা করছে এখন পর্যন্ত, তাকে আমি স্যালিউট করি। কিন্তু আমি আমার সেই পুলিশ বাহিনীর সেই ব্যক্তি যিনি এই সিদ্ধান্তটা স্থানীয়ভাবে নিলেন যে তাকে হ্যান্ডকাফ পরাতে হবে, আমার মনে হয় যে এটা খুব অন্যায় হয়েছে। না, যেখানে গভর্নমেন্ট এমন একটা দুর্যোগের মধ্যে মোকাবেলা করছে, সেখানে মত প্রকাশের ক্ষেত্রে যে খুব ব্যাপক বাধা দেওয়া হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে, যেমন ফেসবুকে কি কার্টুনিস্ট কি লিখে এঁকেছে
এদের জন্য সাথে সাথে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে। এখন তো কোনো জামিনেরও ব্যবস্থা নেই, সমস্ত আদালত বন্ধ। এগুলো কেন করছে? এবং একই সঙ্গে ফেসবুকে সরকারি কর্মকর্তারা কোনো কিছু বলতে পারবেন না, শেয়ার করতে পারবেন না, এই যে এগুলো লিখছে, তো এগুলো কেন? এবং তথ্য মন্ত্রণালয় হয়তো দিচ্ছে যে টকশো পজিটিভ হতে হবে। আরে পরিস্থিতি যা, এখানে টকশো তো মিষ্টি হওয়ার কথা না, টকই হওয়ার কথা, এটা তো কোনো বিষয় না। কিন্তু সরকার মনে হচ্ছে অতিমাত্রায় সংবেদনশীল হয়ে যাচ্ছে যে এই মত প্রকাশের কি। শেষ করলে ছোট্ট কথা, যে আমার কাছে এটা মনে হয় না যে বাংলাদেশে বাক স্বাধীনতা একদম স্তব্ধ হয়ে গেছে, যে আমরা কথা বলতে পারছি না। আমরা তো এই কথাটাও বলতে পারছি এখানে, কিন্তু আমি এটা বুঝতে পারি না যে আমরা তো প্রায় সবকিছু পত্রিকায় ছাপছি, অনলাইনে রিপোর্টিং করছি, আমার তো একটাও মনে পড়ে না এই কোভিডের সময় কোনো একটা খবর আমরা ছাপতে পারি নাই। আমার ইভেন যাদেরকে ধরেন উপসর্গ নিয়ে মৃত্যু, আমরা কিন্তু বলছি উপসর্গ নিয়ে মৃত্যু, আমাদেরকে কি বাধা দেওয়া হচ্ছে? আমি তো দেখি না। কিন্তু এই 2-3টা ঘটনা কিভাবে ঘটে এটা আমিও বুঝি না। আমি শুধু নিন্দা জানাই, এবং আমি বিশ্বাস করি এইগুলি থেকে সংশ্লিষ্টরা যারা যারা এটা করেন তারা একটু নিবৃত্ত থাকবেন। মানে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সরকার চেষ্টা করছে। তো করোনার শোরগোল বেঁধে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু ক্রস ফায়ার, তারপরে মত প্রকাশের জন্য গ্রেপ্তার, এগুলো ছিল। করোনার পরে কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। এখন আমরা উল্টোভাবে ধরতে পারি যে এখন আবার পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, আবার ক্রস ফায়ার চালু হয়েছে, আবার গ্রেপ্তার হচ্ছে। শওকত ভাই তাহলে অ্যাডমিট করছেন যে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, আবার স্বাভাবিকতা চলে আসে। এখন রাজনীতি শুরু হবে, রাজনীতি শুরু হবে, দৃশ্য হ্যাঁ, রাজনীতি নিয়ে টকশো হবে আবার। শওকত ভাই প্রিপেয়ার না, আমরা শওকত মাহমুদ ভাইকে আশ্বস্ত করতে চাই, করোনাকালীন সময় কেন, করোনাকালীন পরবর্তী যে কোনো সময় আমরা এই ধরনের কোনো কিছু প্রত্যাশা করি না। সরকার তার নিয়ম নীতি, আইন কানুন সবকিছু বাস্তবায়ন করে দেশ রাষ্ট্র পরিচালনা করবেন। একই সাথে আমাদের সংবাদ মাধ্যমের যে কর্মীরা রয়েছেন, আমাদের ভাইরা রয়েছেন, তারাও কিন্তু তাদের মত প্রকাশের স্বাধীনতার মধ্য দিয়ে তাদের সমস্ত সংবাদ সরবরাহ করে রাষ্ট্রকে, সরকারকে সহযোগিতা করবেন, জনগণের পাশে থাকবেন, আমাদের জনপ্রতিনিধিদের পাশে থাকবেন। আপনাদের সবাইকে আমাদের এই অনুষ্ঠানে যুক্ত থাকবার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা বেশি করে ধন্যবাদ জানাই আমাদের দুজন অতিথিকে, এই কোভিডের মধ্যেও স্টুডিওতে এসে আমাদের সাথে যুক্ত থেকে অনুষ্ঠান করবার জন্য সিনিয়র সাংবাদিক নাইমুল ইসলাম খান আপনাকে, এবং আমাদের সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদ ভাইকে। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। আমরা আবার আপনাদেরকে আমন্ত্রণ জানাবো আগামী সপ্তাহে আমাদের এই মুক্তমত অনুষ্ঠান দেখবার জন্য। খোদা হাফেজ।